আজকের এই আলোচনায় আমরা ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস মানে এনসিএএইচপি নিয়ে কথা বলবো। এটি ভারতের স্বাস্থ্যসেবা খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? ভারতের স্বাস্থ্য ব্যবস্থার যে আসল মেরুদণ্ড, মানে ডাক্তার বা নার্সদের বাইরেও যারা আছেন, তাদের কাজটা এতদিন ধরে কারা নিয়ন্ত্রণ করত? ভাবুন একবার, ৫৬টিরও বেশি বিভিন্ন ধরনের পেশা, মানে ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট পর্যন্ত, এনারা সবাই কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা অপরিহার্য অংশ। অথচ এতদিন তাদের জন্য কোনো এক ছাতার তলায় কোনো নিয়ন্ত্রক কাঠামোই ছিল না। আর এটাই ছিল একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো চলুন আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা জেনে নিই। আমরা প্রথমে দেখব স্বাস্থ্যসেবার এই মেরুদণ্ড আসলে কারা। তারপর আমরা এনসিএইচপির সঙ্গে পরিচিত হব, এর মূল উদ্দেশ্য আর কাজগুলো কি সেটা বুঝব। আর সবশেষে আমরা জানব কেন এই কমিশনটা ভারতের জন্য এত বেশি জরুরি। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। আচ্ছা, স্বাস্থ্যসেবার মেরুদণ্ড বলতে কাদের কথা বলা হচ্ছে? দেখুন, এরা হলেন সেই সব পেশাদার, যেমন ধরুন ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার, ল্যাব টেকনিশিয়ান এবং আরও অনেকে, যারা ডাক্তার ও নার্সদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা আর পুনরাবাসন পর্যন্ত এদের ভূমিকা ছাড়া তো আধুনিক স্বাস্থ্যসেবা ভাবাই যায় না, বলা যেতে পারে প্রায় অচল। তো এখন যেহেতু আমরা বুঝলাম এই স্বাস্থ্যকর্মীরা কতটা গুরুত্বপূর্ণ, চলুন এবার সেই সংস্থাটার সাথে পরিচিত হওয়া যাক, যেটা স্পেশালি এদের নিয়ন্ত্রণ করার জন্যই তৈরি করা হয়েছে, মানে এনসিএইচপি। তাহলে এনসিএইচপি জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা এনসিএইচপি অ্যাক্ট ২০২১-এর অধীনে তৈরি একটা বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটুটরি বডি। এর মানে হলো, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, সংসদের একটা আইনের মাধ্যমে তৈরি হয়েছে। তাই এর হাতে আইনি ক্ষমতা আছে। এর মূল কাজটা হলো ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, রেডিওগ্রাফারদের মতো অসংখ্য সহযোগী স্বাস্থ্যসেবা পেশার শিক্ষা ও প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা, সেগুলোর একটা নির্দিষ্ট মান তৈরি করা আর সেগুলোকে আরও উন্নত করে তোলা। চলুন কমিশনের কিছু মূল তথ্য এক ঝলকে দেখে নিই। এটা ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তৈরি হয়। আগেই যেমন বললাম, এটা একটা বিধিবদ্ধ নিয়ন্ত্রক সংস্থা, আর এর প্রধান ফোকাসই হল এই সহযোগী স্বাস্থ্য পেশাগুলোকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা। আমরা তো জানলাম কমিশনটা কি, কিন্তু এর আসল কাজটা কি? মানে এই কমিশনের ঠিক কি করার কথা, এর লক্ষ্যগুলোই বাকি। চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। কমিশনের উদ্দেশ্যগুলো কিন্তু বেশ পরিষ্কার আর খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা চায় যে সারা দেশের শিক্ষার একটা একই রকম মান তৈরি হোক, যাতে একজন রোগী দেশের যে প্রান্তেই যাক না কেন একই মানের সেবা পায়। দ্বিতীয়ত, সমস্ত যোগ্য প্র্যাকটিশনারদের জন্য একটা কেন্দ্রীয় তালিকা বা রেজিস্টার বানানো, এতে স্বচ্ছতা বাড়ে। আর হ্যাঁ, গবেষণা ও নৈতিকতাকে উৎসাহ দেওয়া, আর সবচেয়ে জরুরি, রোগীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাও এর অন্যতম প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলোর পেছনে কিন্তু আরও বড় কিছু লক্ষ্য আছে। শুধু স্বাস্থ্যকর্মীদের শক্তিশালী করা নয়, এর মাধ্যমে রোগীদের সুরক্ষা আর পেশাদারদের দায়বদ্ধতাও নিশ্চিত করা হয়। যখন একটা পেশার জন্য একটা নির্দিষ্ট পথ তৈরি হয় আর শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আসে, তখন পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের ভরসা বাড়ে, তাই না? আর এর চূড়ান্ত লক্ষ্য হল ভারতের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনে সাহায্য করা। উদ্দেশ্য তো জানা গেল, বেশ ভালো কথা। কিন্তু এই বড় বড় লক্ষ্যগুলো পূরণের জন্য কমিশন ঠিক কিভাবে কাজ করে? এর কার্যপদ্ধতিটা কি? চলুন এখন সেই প্রক্রিয়াটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। কমিশনের কাজের প্রক্রিয়াটা বেশ গোছানো। এর শুরুটা হয় শিক্ষা আর প্রশিক্ষণের নিয়মকানুন তৈরি করার মাধ্যমে। এরপর যারা সেই শিক্ষাটা নিল, তাদের রেজিস্ট্রেশন আর লাইসেন্সিং ম্যানেজ করা হয়। পেশাদারদের জন্য নির্দিষ্ট নৈতিকতার মানও ঠিক করে দেওয়া হয়। এই পুরো সিস্টেমটা রাজ্য স্তরে ঠিকঠাক প্রয়োগ করার জন্য রাজ্য পরিষদগুলোর সাথে কোঅর্ডিনেট করা হয়। আর সবশেষে এই ক্ষেত্রটাকে সবসময় উন্নত করার জন্য গবেষণা, নতুন ভাবনা আর জনসচেতনতা বাড়ানোর কাজও কিন্তু এরাই করে। আর এই সব গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য কমিশনকে আইনগতভাবে কিছু ক্ষমতাও তো দেওয়া হয়েছে, তাই না? যেমন ধরুন, কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া বা সেই স্বীকৃতি কেড়ে নেওয়া, বিভিন্ন কোর্সের সিলেবাস কি হবে তা ঠিক করা, পেশাগত যোগ্যতা কি লাগবে তা নির্ধারণ করা, আর কেউ যদি অনৈতিক কাজ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এমনকি স্বাস্থ্য খাতে নীতি তৈরির ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়াও কিন্তু এর ক্ষমতার মধ্যে পড়ে। যে সংস্থার হাতে এত ক্ষমতা, তার ভেতরের কাঠামোটা কেমন, তারা চালায় এই কমিশনকে, সেটাও তো জানা দরকার। চলুন এর শাসন কাঠামোটা এবার দেখে নেওয়া যাক।
দেখুন, কমিশনের নেতৃত্বে একজন চেয়ারপারসন ও একজন ভাইস চেয়ারপারসন তো আছেনই। তবে এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এখানে 10টা আলাদা আলাদা পেশাদার কাউন্সিলের প্রতিনিধিরা সদস্য হিসাবে থাকেন। এর ফলে কি হয়? প্রতিটি ক্ষেত্রের নিজস্ব মতামত আর চাহিদাগুলো এখানে গুরুত্ব পায়। এর সাথে সরকারি বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিরাও যুক্ত থাকেন। ভাবছেন এই 10টা পেশাদার কাউন্সিল কোনগুলো? উদাহরণ হিসেবে বলা যায় মেডিকেল ল্যাবরেটরি, ফিজিওথেরাপি, রেডিওলজি, নিউট্রিশন সায়েন্স, অপটোমেট্রি আর অকুপেশনাল থেরাপির মতো গুরুত্বপূর্ণ ফিল্ডগুলোর জন্য আলাদা আলাদা কাউন্সিল আছে। এটা দেখলেই বোঝা যায় যে কমিশনটা আসলে কতটা বড় একটা ক্ষেত্র নিয়ে কাজ করছে। আমরা কমিশনের গঠন, কাজ, ক্ষমতা অনেক কিছুই জানলাম, কিন্তু সব শেষে আসল প্রশ্নটা হলো এই কমিশন ভারতের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সত্যি কতটা গুরুত্বপূর্ণ। চলুন এই বিষয়টা নিয়েই শেষ আলোচনাটা করা যাক। এই কথাটাই পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে এক লাইনে বলে দিচ্ছে। এনসিএইচপি ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় একটা খুব জরুরি শূন্যস্থান পূরণ করে, কারণ এটা সেই 56টিরও বেশি সহযোগী স্বাস্থ্য পেশাকে স্বীকৃতি আর নিয়ন্ত্রণ দেয়, যারা এতদিন পর্দার আড়ালে থেকে রোগ নির্ণয়, চিকিৎসা আর পুনর্বাসন পরিষেবার আসল ভিত্তিটা তৈরি করেছে। সুতরাং এর চূড়ান্ত প্রভাবটা কি? এর ফলে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একটা বহুমাত্রিক, নৈতিক আর বিশ্বমানের ব্যবস্থায় পরিণত হওয়ার দিকে এগোচ্ছে, যেখানে ডাক্তার হোক বা টেকনোলজিস্ট, প্রতিটি স্বাস্থ্যকর্মী একটা টিমের মতো একসাথে কাজ করবে। এনসিএইচপি একটা নতুন কিন্তু অত্যন্ত শক্তিশালী সংস্থা। এর কাজ সবে শুরু হয়েছে। তাই এখন ভাবার বিষয় এটাই, এই কমিশন আগামী দিনে ভারতের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে ঠিক কিভাবে নতুন করে গড়বে আর এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী হবে।